শুরু করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা মাথা খাটানোর মুশকিল। কাঁধের ওপর একটা না থাকলে নেহাত খারাপ দেখায়, এই জন্যই বিধাতার আমাকে ওটা দেওয়া। মাথা কেবল শোভার জন্য, ব্যবহারের জন্য নয়। যখনই কোনো ব্যাপারে ওকে খাটাতে গেছি তখনই ওর প্রমাণ আমি পেয়েছি। একবার মাথা খাটাতে গিয়ে যা বিপদে পড়েছিলাম তার কাহিনী স্বর্ণাক্ষরে আমার জীবন স্মৃতিতে লেখা থাকবে। ক্রমশ যতই দিন যাচ্ছে আরো যত প্রমাণ পাচ্ছি ততই আমার ওই ধারণা বদ্ধমূল হচ্ছে। সেই কাণ্ডের পর থেকে আমার মাথাকে আমি অলংকারের মতোই মনে করি, সর্বদা সঙ্গে রাখি, না রেখে উপায় বা কি, কিন্তু কাজে আর ওকে লাগাই না। গোবিন্দর জন্যই যত কাণ্ড। গোবিন্দ আমার বন্ধু, তার উপকার করতে গিয়েই তারপর থেকে আমি বুঝতে পেরেছি কারো উপকার করতে যাওয়া তো কিছু না, একটা পোকারও উপকার করবার মতো বুদ্ধি আমার ঘটেনি। গোবিন্দ কিছুদিন থেকে হঠাৎ ম্রিয়মাণ হয়ে উঠেছে, কারণ আন্দাজ করা কঠিন। রোজ বিকেলে বালিগঞ্জের লেকের ধারে বেড়াতে যায়, অনেক রাত্রি পর্যন্ত সেখানে মশাদের সঙ্গে পায়চারি করে। রাত 12টায় বাড়ি ফিরে মশা কামড়ানো অঙ্গ প্রত্যঙ্গে জাম্বক ঘষে, তারপর শুতে যায়। এইরকমই প্রত্যহ ঘটছে। মশারাও যেন ওকে চিনতে পেরেছে, আর সবাইকে ছেড়ে দিয়ে যেন ওর জন্যই সবাই ওত পেতে থাকে। দাঁতের অবস্থা ধারালো রাখার জন্য অনেক বনেদি বায়ুসেবীকে ওরা পরিত্যাগ করেছে। এমনই গোবিন্দর উপর ওদের টান। গোবিন্দ দিন দিন বেশি আহত হয়ে বাড়ি ফিরছে, কিন্তু গোবিন্দর লেকে বেড়ানোর কামাই নেই। বিকেল হয়েছে কি ওকে দড়ি দিয়েও বেঁধে রাখা যাবে না। হলো কি গোবিন্দর? কবি টবি হয়ে উঠল না তো হঠাৎ? কিংবা একদিন আমিও ওর সঙ্গে বেড়াতে গেলাম। ব্যাপার কি হে গোবিন্দ? কিছুতেই কিছু বলে না। অনেক সাধাসাধির পর একজন প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়ে দেয়। উনি উনি তো বুঝলাম, কিন্তু কি হয়েছে ওর? কৌতূহলী হয়ে আমি প্রশ্ন করি। অনেক কষ্টে গোবিন্দর কাছ থেকে যা আদায় করা যায় তার মর্ম হচ্ছে এই যে ভদ্রলোক কোনো এক নামজাদা আপিসের বড়বাবু। একটা চাকরির জন্য গোবিন্দ অনেক দিন ওর পেছনে ঘোরাঘুরি করছে, কিন্তু সুবিধে করতে পারেনি। অনেক মোটা মোটা চাকরি আছে ওর হাতে, ইচ্ছে করলেই উনি দিতে পারেন। ও, এই কথা! একটা চাকরি? তা আমাকে বলনি কেন একদিন? আমি ব্যবস্থা করে দিতাম ওর কাছ থেকেই। বলো কি? গোবিন্দ অবাক হয়ে তাকায়। ওর কাছ থেকেই আদায় করতে? ভারী শক্ত লোক। হোক না শক্ত লোক, সবকিছুরই কায়দা আছে। মাথা খাটাতে হয় হে, মাথা, বুঝেছ? গোবিন্দ তেমন উৎসাহ পায় না। ও তো এক্ষুনি হয়ে যায় এক কথায়, তেমন কি কঠিন? ভদ্রলোক কোথায় গিয়ে দাঁড়িয়েছে লক্ষ্য করো। গোবিন্দকে প্ররোচিত করি। দেখেছ, একেবারে জলের ধারে। আমি করব কি, পেছন থেকে গিয়ে হঠাৎ যেন পা ফসকে ওর ঘাড়ে গিয়ে পড়েছি এমনই ভাবে এক ধাক্কা লাগাবো, তাহলেই উনি লেকের মধ্যে কুপোকাত হবেন। তখন তুমি গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওকে জল থেকে উদ্ধার করবে। তাহলেই তো চাকরির পথ একদম পরিষ্কার। কিরকম? গোবিন্দ তবুও বুঝতে পারে না। চাকরির পথ না জেলের পথ? তুমি নেহাত আহাম্মক, এই জন্যই তোমার কিছু হয় না। জীবনদাতাকে লোকে চাকরি দেয় না, জেলে দেয়। ও, এইবার বুঝেছি। তা বেশ, কিন্তু খুব বেশি গভীর জলে ফেলো না যেন। না না, ধারে আর এমন কি বেশি জল হবে? কিন্তু ধারে বেশ গভীর জলই ছিল। ভদ্রলোককে ফেলে দেবার পর তখনও দেখি গোবিন্দ ইতস্তত করছে। এই রে, মাটি করলে দামি দামি সব মুহূর্ত অমনি অমনি ফসকে যায়। অগত্যা আবার মাথা খাটাতে হয়। গোবিন্দকেও ধাক্কা দিয়ে ফেলে দিই। তারপর যা দৃশ্য উদ্ঘাটিত হয় তাতে তো আমার চক্ষু স্থির। দেখি ভদ্রলোক দিব্যি সাঁতার কাটছেন, আর গোবিন্দ খাচ্ছে হাবুডুবু। বন্ধুকে তো বাঁচানোর দরকার। আমিও ঝাঁপ দিই। জলের মধ্যে তুমুল কাণ্ড।
গোবিন্দ আমাকে জড়িয়ে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। আমি ওকে ছাড়তে চাই, কিন্তু পেরে উঠি না। অবশেষে ভদ্রলোক এসে আমাদের দুজনকে উদ্ধার করেন সলিল সমাধি থেকে। আমি গোবিন্দর ওপর দারুণ চটে যাই। গোবিন্দও আমার দিকে রোষ কষায়িত নেত্রে চেয়ে থাকে। ভদ্রলোক চলে যাবার পর আমাদের আলোচনা শুরু হয়। আমাকে ধাক্কা দিতে গেলে কেন? আমাকে জলে ফেলবার কথা তো ছিল না। গোবিন্দ ভারী রেগে যায়। বারে, জলে না পড়লে জগদীশ বাবুকে উদ্ধার করতে কি করে তুমি? আমিও তেতে উঠি। আমি কি ওকে উদ্ধার করলাম, না উনিই করলেন আমাদের? তুমিই তো ওকে করতে দিলে, তা আমি কি করব? আমি ওকে বোঝাতে চাই, এরকমটা হবে আমার আইডিয়াই ছিল না। এতক্ষণে গোবিন্দ একটু নরম হয়। আমি সাঁতার জানি না যে। এরপর বিরক্ত হয়ে আমি পুরী চলে এলাম। যা নাকানি চোবানিটা লেকে হলো, ওরকম জল পরিবর্তনের পর বায়ু পরিবর্তন দরকার। গোবিন্দও এলো আমার সঙ্গে। সমুদ্রের ধারে বালির উপর বেড়াতে বেড়াতে একদিন অকস্মাৎ গোবিন্দ অঙ্গুলি নির্দেশ করে, ওই ওই। কি, তিমি মাছ নাকি? হুম, অত দূরে নয়, ওই যে সেই ভদ্রলোক জগদীশ বাবু। তাই তো বটে, তিনিও তাহলে হাওয়া খেতে এসেছেন? চাকরিটা ফসকালো কেবল তোমার জন্যই। গোবিন্দ মুমূর্ষু হয়ে পড়ে। লেগে থাকলে হতো একদিন, কিন্তু যা জলে চুবিয়েছ ভদ্রলোককে। আমি চুপ করে থাকি, কি আর বলবো। পরদিন বিকালে সমুদ্রের ধার দিয়ে পোস্ট অফিসের দিকে যাচ্ছি। আবার দেখি সেই ভদ্রলোক। ভদ্রলোক এবং তার সঙ্গে একটা বাচ্চা, মোটা এবং বিশ্রী। মাঝে মাঝে এমন কতিপয় শিশু দেখা যায় যাদের কোলে করতে বললে কোলা ব্যাঙের কথাই মনে পড়ে। এটি তাদের একজন। বাচ্চাটা বালি দিয়ে বাঁধ তৈরির চেষ্টা করছিল এবং ভদ্রলোক জগদীশবাবু ওকে উৎসাহ দিচ্ছিলেন। শেষটা জগদীশবাবুকেও দেখা গেল ওর সঙ্গে লেগে যেতে। দুজনে মিলে বাঁধ রচনা যখন সমাপ্ত হলো, তখন জগদীশবাবু ঘেমে নিয়ে উঠেছেন। বাচ্চাটা কেন জানি না হঠাৎ যেন ক্ষেপে যায়, গো গো করে বাঁধের ওপর পদাঘাত করতে থাকে। অল্পক্ষণেই বাঁধটাকে ধরাশায়ী করে আনে। জীবনের সাধনা সফল হবার পর অনেকেরই এমন দশা হয়, সেই ফল পণ্ড করতে সে লাগে তখন। জগদীশবাবু পকেট থেকে বিস্কুট বার করে ওকে দেন, তারপর সে ঠান্ডা হয়। এই পর্যন্ত দেখে আমি পোস্ট অফিসে চলে গেছি। যখন ফিরলাম তখন বেলা আরো পড়ে এসেছে। ভগ্ন বাঁধের ধারে একাকী সেই ছেলেটি, কিন্তু জগদীশবাবুর চিহ্ন মাত্র নেই কোথাও। তখনই আমার মাথায় বুদ্ধি খেলতে লাগে। এই তো বেশ হয়েছে, এবার গোবিন্দর চাকরির ব্যবস্থা না হয়ে আর যায় না। ভাবলাম এই ফাঁকে এই 1.5 মণ শিশুকে নিয়ে সরে পড়লে কেমন হয়। জগদীশবাবু নিশ্চয়ই তার ছেলেকে না পেয়ে দিশেহারা হয়ে উঠবেন। ছেলের উপর তার যেরকম টান দেখা গেল আজ বিকেলে, সেই সময় গোবিন্দ ওকে হাতে ধরে নিয়ে গিয়ে হাজির হবে এবং একটা গল্প বানিয়ে বলে দেবে ছেলেটা সমুদ্রেই জলাঞ্জলি গেছিল, কিংবা পুরীর লোকারণ্যে হারিয়ে পথে পথে হায় হায় করে বেড়াচ্ছিল। এমন সময় গোবিন্দ ওকে উদ্ধার করে নিয়ে এসেছে। তাহলেও কি জগদীশবাবুর হৃদয় গলবে না? হারানো ছেলে ফিরে পেলে তো মানুষের আনন্দই হয়। তখন কৃতজ্ঞতার আতিশয্যে বালিগঞ্জের জলে পড়ার কথা ভুলে গিয়ে গোবিন্দকে একটা চাকরি দিয়ে ফেলতে তার কতক্ষণ। ছেলেটিকে আত্মসাৎ করে যখন ফিরলাম তখন গোবিন্দ বাংলোর বারান্দায় চেয়ার টেনে নিয়ে চুপটি করে বসে আছে, মুহ্যমানের মতো। চাকরি আর জগদীশের কথাই ধ্যান করছে বোধহয়। আস্তে আস্তে আইডিয়াটা ওর কাছে ব্যক্ত করি। সমস্ত বুঝে উঠতে ওর দেরি লাগে। ও ওইরকমই, মাথা বলে কিছু যদি থাকে ওর। প্রথম যখন ছেলেটাকে নিয়ে আমি ঢুকলাম, আমি আশা করেছিলাম আনন্দে ও মুখ খুললে বোতলের সোডা যেরকম হয় সেরকমই উতলে উঠবে, কিন্তু ও হরি একেবারেই সেরকম নয়। জগদীশবাবুর ছেলে শুনে আরো যেন সে দমে গেল। তবে কি ওর ধারণা অন্য কারোর ছেলেকে ফিরে পেলে জগদীশবাবু আহ্লাদে আটখানা হয়ে যাবেন আর চাকরি দিয়ে ফেলবেন সেই জন্যই? ইতিমধ্যে ছেলেটাও চিৎকার করে কাঁদতে শুরু করে।
গোবিন্দ কিছুক্ষণ কান দিয়ে সেই তারস্বর শোনে, তারপর তার অসহ্য হয়ে ওঠে। থামো থামো। ছেলেটাকে সে তাড়না করে। তুমি কি ভেবেছ দুনিয়ায় তুমি ছাড়া আর কারো কোনো দুঃখ নেই? এসব কি ব্যাপার সমীর? আমি আর কি বলবো, ছেলেটি এর জবাব দেয়, কান্নার ধমক দ্বিগুণ উচ্চ করে। লোককে উপকার করা সহজসাধ্য নয়, এ আমি জানি। করতে যাবার পথেই কত বাধা, কত হাঙ্গামা, কিন্তু এছাড়া আর পথ কি? উপকার করবার কি উপায় ছিল? দোকান থেকে বিস্কুট এনে দিলে তবে ছেলেটা চুপ করে। আবহাওয়া ঠান্ডা হলে পর গোবিন্দ আগাগোড়া আবার সমস্ত প্ল্যানটা ভাবে। ক্রমশ ওর মাথা খুলতে থাকে, মুখে হাসি দেখা দেয়, আইডিয়াটা ওর মাথায় ঢোকে। বাস্তবিক সমীর, যত বোকা তোমায় দেখায় তত বোকা নও তুমি। তোমার এবারের প্যাচটা যে ভালো হয়েছে এ কথা আমি মানতে বাধ্য। রেঞ্জার্সের লটারি জিততে যত না খুশি হতাম, গোবিন্দর সার্টিফিকেটে আমাকে ততখানি পুলকিত করে। যাক, এতদিনে তাহলে গোবিন্দ বেচারার সত্যি একটা হিল্লে করতে পারলাম। ছেলেটিকে হস্তগত করে গোবিন্দ ও আমি এবার বেরিয়ে পড়ি জগদীশ বাবুর অনুসন্ধানে। ছেলেটা 2 পা হাঁটে আর কাঁদতে শুরু করে। তৎক্ষণাৎ ওকে খাদ্য জোগাতে হয়। মুখের 2টি মাত্র ব্যবহার ওর জানা, খাওয়া এবং কাদা। একটা স্থগিত হলেই আরেকটার আরম্ভ। বিস্কুট, লজেন, জুস, চকলেট, টফি পালাক্রমে আমি জুগিয়ে চলি। এইভাবেই চালাতে হবে জগদীশ বাবু পর্যন্ত। কিন্তু জগদীশ বাবুকে আর খুঁজে পাওয়া যায় না। সমস্ত সমুদ্রের ধার পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা হয়, কিন্তু জগদীশ বাবুর পাত্তা নেই। আচ্ছা ভদ্রলোক তো, ছেলে হারিয়ে নিশ্চিন্ত মনে আছেন তো বেশ। গোবিন্দ বলে, থানায় খবর দিতে গেছেন বোধহয়। আমি ভ্রু কুঞ্চিত করি। ক্রমশ গম্ভীর হয়ে ওঠেও। এবার দেখছি জেলেই যেতে হলো তোমার জন্য, ছেলে চুরির দায়ে। ছেলে চুরি করলে ক মাস হয় তোমার জানা আছে? আমি চুপ করে থাকি। ক মাস কি ক বছর কে জানে। গোবিন্দ এবার ভারী রেগে ওঠে। তোমার যেরকম আক্কেল, আমি কিন্তু এ ব্যাপারে নেই বাপু। তুমি চুরি করেছো, জেল খাটতে হয় তুমিই খাটবে। 6 বছরের কম নয়, আমি বেশ জানি। ছেলেটার হাত ছেড়ে দেয় গোবিন্দ। এবার আমাকেই সে জড়িয়ে ধরে। ওর কথায় আমি দারুণ অস্বস্তি বোধ করি। না, এতটাই কি হবে? একেবারে থানায় যাবেন ভদ্রলোক? আর গেলেই কি পুলিশের ঘটে এক বিন্দুও বুদ্ধি নেই? আমরা তো খুঁজে পেয়ে একে ফিরিয়ে দিতে নিয়ে যাচ্ছি। চাকরি না দেয় নাই দেবে, কিন্তু তা বলে জেল? না, ছেলের উদ্ধারকর্তার উপর কোনো ভদ্রলোকই কখনো এত নিষ্ঠুর হতে পারে না। সমুদ্রের ধারে একজনের কাছে খবর পাই স্বর্গদ্বারের কোথায় যেন থাকেন কে এক জগদীশবাবু। স্বর্গদ্বারেই ছুটতে হয়। আমি তখন মরিয়া হয়ে উঠেছি। কিন্তু গোবিন্দ অদ্ভুত, তার জন্যই এত কাণ্ড। আর সে নিতান্ত অনাসক্তের মতোই আমাদের সঙ্গে চলেছে, আমাদের চেনেই না যেন। অতি কষ্টে জগদীশবাবুর আস্তানা মেলে। প্রবল কড়া নাড়ার পর উনি নেমে আসেন, আলো হাতে নিজেই নেমে আসেন। এত রাত্রে তোমরা কে? হ্যাঁ? ভদ্রলোকের বিরক্ত কণ্ঠ শুনি। সবিনয় বলি, আগে সমস্ত পুরী খুঁজে তবে আপনার বাড়ি পেয়েছি মশাই। তা আমাকে এত খোঁজাখুঁজি কেন? ভদ্রলোক আলোটা তুলে আমাদের নিরীক্ষণ করেন। তোমরা সেই বালিগঞ্জের না? আগে বালিগঞ্জেরই বটে, সেজন্য কিছু মনে করবেন না। আপনি স্নেহপ্রবণ পিতা হয়েও এত অন্যমনস্ক প্রকৃতির হতে পারেন, আমরা তা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। আপনার ছেলেকে যে সমুদ্রের ধারেই ফেলে এসেছেন তা বোধহয় আপনার স্মরণেও নেই। আপনার ছেলে এতক্ষণ সমুদ্রের গর্ভে ভেসে যেত। সত্যি কথা বলতে কি, একটা প্রকাণ্ড ঢেউ ওকে তাড়াও করেছিল। আমার এই বন্ধু নিজের জীবন বিপন্ন করে ওকে বাঁচিয়েছেন। এতক্ষণ আপনার ছেলে, আমার বন্ধু দুজনেই হাঙর কুমিরের পেটে গিয়ে বেবাক হজম হয়ে যেত। কিন্তু আমার বন্ধু চ্যাম্পিয়ন সাঁতারু আর ভগবান সহৃদয়, এই দুয়ের যোগাযোগে আজ আপনার ছেলের বহুমূল্য জীবন রক্ষা পেয়েছে। ভদ্রলোক এতক্ষণ অবাক হয়ে আমার বাক্যালাপ শুনছিলেন। এবার বাধা দিয়ে বললেন, আমার ছেলে কাকে বলছো? এর মধ্যে কোনটি আমার ছেলে? আমি আকাশ থেকে পড়ি,
কেন? এই দেবদূতের মতো স্বর্গীয় শিশুটি, এ কি আপনার নয়? হ্যাঁ, একে দেখেছিলাম বটে আজ বিকেলে সমুদ্রের ধারে। বিস্কুটও খেতে দিয়েছি, কিন্তু একে তো আমি চিনি না। এই বলে সশব্দে আমাদের মুখের উপরই তিনি দরজা বন্ধ করে দেন। গোবিন্দ সেই বালির উপরেই বসে পড়ে। সমীর, বরাতে কি শেষটা এই ছিল? কঠোর কারাদণ্ড? এই করলে তুমি মাথা খাটিয়ে? এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।